আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনার্স প্রথম বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এই করোনাকালীন মুহূর্তে বাসায় ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে সামনাসামনি দেখা হয় না, অনলাইনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা হয়তো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। যাক, চলো আজকে আমরা অ্যানিম্যাল ডাইভার্সিটি 1 এর অধ্যায় সার্কোমাস্টিগোফোরা এই ফাইলামের একটি অ্যানিমেল হচ্ছে ইউগ্লেনা, এটা সম্পর্কে আলোচনা করি। তো ইউগ্লেনা হচ্ছে একটি ফ্লাজেলেটেড অ্যানিমেল প্রাণী। তার কারণ হচ্ছে এই পর্বে সবার ফ্লাজেলা থাকে, যার কারণে এদেরকে ফ্লাজেলেটেড বলা হয়। স্বাধীনজীবী, এরা স্বাধীনভাবে চলাফেরা করে, সাঁতার কাটে, কারো সহযোগিতা লাগে না সাধারণত, সেজন্য এদেরকে স্বাধীনজীবী বলা হয়ে থাকে। তো আসো এর স্বভাব এবং বাসস্থান সম্পর্কে একটু আমরা দেখি। এরা হচ্ছে এককোষী বা অকোষী। এককোষী তোমরা জানো একটি মাত্র কোষ দিয়ে গঠিত, আবার কখনো কখনো অকোষী হয়ে থাকে। অকোষী মানে হচ্ছে কি, যে কোষটা স্বগঠিত নয়। একটি আদর্শ কোষের যেসব অঙ্গাণু থাকার কথা, সেই অঙ্গাণুগুলো এই কোষে নেই, সেই জন্য এদেরকে অকোষী বলা হয়। স্বাধীনজীবী আদি প্রাণী। স্বাধীন মানে ওরা নিজেই নিজের খাদ্য গ্রহণ, চলাফেরা, অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কি করতে পারে, অন্য কোনো প্রাণীর সহযোগিতা ছাড়াই করতে পারে, সেই জন্য এদেরকে স্বাধীনজীবী বলা হয়। তো বাসস্থান যদি আমরা দেখি, এরা সাধারণত পুকুর, খাল, ডোবা, যেসব প্রাণী আস্তে আস্তে স্রোত, খুব দৃঢ় স্রোত, সেসব জায়গায় এদের সাধারণত বসবাস করে থাকে। তো এদের সংখ্যা, কোনো জলাশয়ে এদের সংখ্যা যদি অত্যধিক পরিমাণে বেশি হয়ে যায়, তাহলে সেই প্রাণীটাকে সবুজ দেখায়। তার কারণ হচ্ছে আমরা সামনে দেখব, এই প্রাণীতে এক ধরনের অঙ্গাণু আছে ক্লোরোপ্লাস্ট, যার কারণে এদেরকে কি দেখা যায়, সবুজ। অধিক সংখ্যা যখন হয় তখন ওই প্রাণীটা কি হয়ে যায়, সবুজ হয়ে যায়। তো নাইট্রোজেন গঠিত জৈব বস্তুর পরিমাণ বেশি, যেখানে নাইট্রোজেন গঠিত জৈব পদার্থ আছে, মানে ইউরিয়া সার যদি আমরা বলে থাকি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেই পানিতে বেশি পরিমাণে থাকে, সেখানে এরা কি হয়ে থাকে, বেশি জন্মায়। এ হচ্ছে স্বভাব, বাসস্থান। এবার আসলে বাহ্যিক গঠন। ইউগ্লেনার বাহ্যিক গঠন যদি আমরা দেখতে পাই, তাহলে দেখা যায় এটা হচ্ছে একটি লম্বা সরু মূলাকার। মূলা তো চিনো, সরু মনে হচ্ছে কি, সামনের দিকটা একটু চিকন, মাঝখানটা একটু মোটা, পিছনটা আবার সরু। তো এটাকে মূলাকারও বলা হয়, মূলার মতো দেখতে। বলা আছে তো দেখতে পাদুকা, জোতা আছে তো, জোতা চিনো, পাদুকা চিনো, এই পাদুকার মতো দেখতে, সামনেটা একটু চিকন, মাঝখানটা মোটা, পিছনটা একটু চিকন। অগ্রবর গলাকার ভূতা, মধ্যাংশ কিছুটা স্ফীত, পশ্চাদাংশ সুচালু। এরা আণুবীক্ষণিক জীব, সাধারণত খালি চোখে খুব কমই দেখা যায়। আমরা মাইক্রোস্কোপ দিয়ে, স্বাদুপানি মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি, তাহলে এদেরকে এই স্বাদুপানিতে সাধারণত দেখতে পাই। এরা দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 60 মাইক্রোমিটার, আর প্রস্থ 14 থেকে 20 মাইক্রোমিটার। তো দেহ কোন কোন অংশগুলো নিয়ে গঠিত, সেগুলো আমরা পরবর্তী স্লাইডে কি করবো, আলোচনা করব। তো বাহ্যিক গঠন যদি দেখে, হচ্ছে একটি ইউগ্লেনা বাহ্যিক গঠন তোমরা দেখতেই পাচ্ছ। আমি যে আগেই বলেছি, এটা একটি পাদুকা মতো দেখতে, সামনের অংশটুকু গোলাকার ভূতা, মাঝখানটা স্ফীত, এবং পিছনের অংশটা হচ্ছে কি, এই যে পিছনের অংশটা হচ্ছে সুচালু। তো এই হচ্ছে মোটামুটি ইউগ্লেনার একটি সাধারণ চিত্র। আচ্ছা, তাহলে ইউগ্লেনার বাহ্যিক গঠন যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে কি কি অংশ নিয়ে গঠিত? সবার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেলিকল। তাহলে পেলিকল জিনিসটা কি, আসলে পেলিকল হচ্ছে পাতলা, নমনীয় এবং কিছুটা দৃঢ় আবরণ। যে আবরণ, আমরা মানুষের যে চামড়া থাকে, ওদেরও তো একটা চামড়া থাকবে, তার বিছানার অঙ্গাণুগুলোকে ধারণ করবে কে? তাহলে এই যে ভিতরে যে অঙ্গাণু বা অঙ্গগুলো থাকে, সেগুলোকে যে পর্দা দিয়ে আবৃত থাকে, সেই পর্দাটা পাতলা, নমনীয়, সেটাকে বলা হয় পেলিকল। এরা সাধারণত প্লাজমা মেমব্রেনের নিচে থাকে এবং স্থিতিস্থাপক এবং সমান্তরাল ডোরাযুক্ত, দাগ থাকে সমান্তরাল, একটা আরেকটার সাথে কি সমান্তরাল। কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত এবং নমনীয়, তাই দেহকে এরা সহজে দেহটাকে কি করতে পারে, বাঁকাতে পারে, বাঁকিয়ে চলা। দেহ সংকোচন ক্ষমতা সম্পন্ন, সংকোচন প্রসারণ। যোগ তোমরা খেয়াল করছো, যোগ দেখতে কিন্তু সংকোচন করতে পারে, প্রসারণ করতে পারে। এই সংকোচন প্রসারণের মাধ্যমে ওরা কি করে থাকে, সাধারণত চলাচল করে থাকে, এবং দেহের আকার পরিবর্তনের মাধ্যমে ওরা চলাচল সম্পন্ন করে।
তো এই পেলিকেল তোমরা যদি পূর্বের ছবিটা দেখো তাহলে পেলিকেল হচ্ছে এই যে বাইরের যে আবরণটা থাকে এই 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 যে আবরণ সেটাকে বলা হয় এই যে পেলিকাল। এটা হচ্ছে পেলিকল। এটা পাতলা নমনীয় এবং এটা প্রোটিন দিয়ে গঠিত, যার কারণে এটা সহজে কি করতে পারে, ওরা নড়াচড়া করতে পারে এবং দেহকে বাঁকাতে পারে। এ হচ্ছে পেলিকল। 2 নম্বর যেটা হচ্ছে মায়োনিম। মায়োনিম কোনটা? পেলিকলের নিচে মায়োনিমের সূত্র থাকে। কিসের? মায়োনিমের সূত্র থাকে কোথায়? পেলিকলের নিচে। আসল ছবিটা দেখি। এই যে সুন্দর সুন্দর আড়াআড়ি ভাবে যে রেখাগুলো দেখা যায় সেগুলোকে মায়োনিম বলা হয়। এটা হচ্ছে সাধারণত এই যে পেলিকলটা আছে, এটা কিন্তু আমরা একটা সাইড দেখতে পাচ্ছি, সেই জন্য মনে হচ্ছে যেন এটা পাতলা। আসলে এই যে রেখাগুলো দেখা যাচ্ছে, সমান্তরাল রেখাগুলো ট্রান্সভার্স সেকশনে আড়াআড়ি ভাবে, এই আড়াআড়ি রেখাগুলো সাধারণত এই পেলিকলের নিচে অবস্থান করে, সেই জন্য এদেরকে বলা হয় কি? মায়োনিম। এই যে মায়োনিম বলা হয়ে থাকে। তো 2 নম্বর সূত্রগুলো সংকোচনশীল, যার কারণে দেহকে কি করতে পারে? সংকোচন প্রসারণ করতে পারে। স্পাসমিন নামক বিশেষ প্রোটিন দিয়ে গঠিত। এই যে সূত্রগুলো সেগুলো কি দিয়ে গঠিত? প্রোটিন নাম কি? স্পাসমিন। মায়োনিম তন্তু বাঁকা এবং পেছনের বিন্যস্ত থাকে। এ হচ্ছে মায়োনিম। 3 নম্বর হচ্ছে রিজার্ভয়ার। এটা হচ্ছে একটা গহ্বর। দেহের সম্মুখভাবে ফ্লাক্সের মতো, ফ্লাক্সের চিহ্ন তোমরা, ফ্লাক্সের মতো ভিতরটা ফাঁকা, একটু মোটা রিজার্ভয়ার বা আদার বা গেলেট থাকে। এই রিজার্ভয়ার নালী যা সাইটোফেরিংস এর মাধ্যমে আসে। ছবিটা যদি আমরা দেখি, এই যে একটা নালী আছে, এই যে একটা গহ্বর, সম্মুখ দিকে একটি গহ্বর, এই গহ্বরটাকে বলা হয় রিজার্ভয়ার। এই যে রিজার্ভয়ার, এই গহ্বরটাকে কি বলা হয়? সাধারণত রিজার্ভয়ার বলা হয়ে থাকে। তো এই রিজার্ভয়ার হচ্ছে তোমার কি, এই যে একটা এই রিজার্ভয়ার নিচের অংশটা হচ্ছে মোটা, মাঝখানটা একটু কি চিকন, এটাকে বলা হয় সাইটোফেরিংস। এটাকে বলা হয় সাইটোফেরিংস। এই যে নালীর মতো দেখতে, এটাকে সাইটোফেরিংস বলে। এই সাইটোফেরিংসটা যে গহ্বরের মাধ্যমে বাইরে নির্গত হয় সেটা সাইটোস্টোম বলা হয়ে থাকে। এই যে সাইটোস্টোম। তাহলে নিচের এই পুরো অংশটাকে বলা হয় রিজার্ভয়ার। রিজার্ভয়ার পিছনের অংশটা হচ্ছে অধিকস্ফীত। এইটা সামনের দিকে যখন অগ্রসর হয় তখন সেটাকে একটা নালী আকার ধারণ করে, সেটাকে বলা সাইটোফেরিংস। এই সাইটোফেরিংস যখন একটি ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে মুক্ত হয় সেটাকে বলা হয় সাইটোস্টোম। এই সাইটোস্টোমের মাধ্যমে এই যে ফ্লাজেলাটা দেহের বাইরে বের হয়ে আসে। তো এই রিজার্ভয়ের মাধ্যমে কি করে? এটা রিজার্ভয়ের মাধ্যমে সাধারণত তরল বস্তু, এরা যে খাবারটা খায় সেই খাবারটা যে বর্জ্য উৎপন্ন হয়, সেই বর্জ্যটা দেহের বাইরে এই রিজার্ভয়ার হইতে সাইটোফেরিংসের মাধ্যমে, এই সাইটোফেরিংসের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে থাকে। তারপরে যেটা হচ্ছে ফ্লাজেলাম। সাইটোস্টোম পথে সরু লম্বা মসৃণ চাবকের নেই সূত্র, একক সূত্র বাইরের দিকে বেরিয়ে আসে, সেটা হচ্ছে ফ্লাজেলাম। এই যে তোমরা আগে দেখেছি যে সূত্র চাবুকের মতো যে অংশ সেটা হচ্ছে ফ্লাজেলাম। এর দৈর্ঘ্য মূল দেহের সমান। এটা তাহলে কত হবে? মূল দেহ যদি হয় তোমার 40 থেকে 60 মাইক্রোমিটার, তাহলে ফ্লাজেলামের দৈর্ঘ্য হবে কত? 40 থেকে 60 মাইক্রোমিটার। ফ্লাজেলার সংখ্যা সাধারণত 2টি, কোনো প্রাণীতে একটিও থাকে, 2টা থাকে। তো 2টা কোথায়? একটা বড় যেটা সেটা বাইরের দিকে থাকে, আর একটা ছোট থাকে। তো ওটাকে দ্বিতীয় ফ্লাজা বলা হয়। এই দ্বিতীয় ফ্লাজেলামটি খাটো এবং রিজার্ভের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো ফ্লাজেলার কেন্দ্রে 2টি এবং পরিধির দিকে। এই ফ্লাজেলামকে যদি আমরা, নেক্সট আসল ছবি একটা আছে, এই ফ্লাজেলাম এটা যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে দেখা যায় এর মধ্যে 2টি তন্তু থাকে। এই যে মাঝখানে 2টা তন্তু, 2টা তন্তু, আর পরিধির দিকে অনেকগুলো তন্তু থাকে। তো সেটাই বলা হয়েছে ফ্লাজেলার কেন্দ্রের 2টি এবং পরিধির 9টি তন্তু নিয়ে গঠিত। কেন্দ্রের তন্তু একক, কিন্তু এই যে একক একটা তন্তু থাকে, এই যে একটা, আর পরিধির গুলো হচ্ছে যুগ্ম, দুইটা থাকে। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলোতে 3টাও থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমরা যদি এই যে ফ্লাজেলাটাকে প্রস্থচ্ছেদ করি তাহলে এটার ভিতরের অংশ দেখা যায়। এই ফ্লাজেলামের আন্দোলনের মাধ্যমে দেহকে পিছনে নিতে পারে না, ওরা সবসময় এই ফ্লাজেলা আন্দোলনের সামনের দিকে যায়। এই যে যাওয়াটাকে সামনের দিকে যেহেতু এই প্রাণীটা যায়, সেজন্য এই ফ্লাজেলামকে বলা হয় কি? ট্রাক্টেলাম। ট্রাক্টেলাম হচ্ছে যেহেতু এই ফ্লাজেলা দিয়ে
এই ইউগ্লেনা প্রাণীটা পিছনের দিকে অগ্রসর হইতে পারে না, সবসময় কোন দিকে অগ্রসর হয়? সামনের দিকে অগ্রসর হয়। সেই জন্য এটাকে বলা হয় কি? ট্রাকটেলাম। তো এই ফ্লাজেলাম আমরা মূল ছবিটা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে ফ্লাজেলাম, এই যে দেহ থেকে দেহের লম্বা বরাবর লম্বা দৈর্ঘ্য সমান বিশিষ্ট যে সূত্রটা, যে চাবুকের মতো অংশ, সেটাকে বলা হয় ফ্লাজেলাম। আর ওই যে ভিতরে আরেকটা দেখো, এটাকে বলা হয় দ্বিতীয় ফ্লাজেলাম। দ্বিতীয় ফ্লাজেলাম এটা রিজার্ভের ভিতরে অবস্থান করে, আর প্রথম ফ্লাজেলামটা কি? বাইরের দিকে মুক্ত হয়ে যায়। এই হচ্ছে ফ্লাজেলাম। আচ্ছা, 4 নম্বর হচ্ছে প্যারা ফ্লাজেলার বডি। প্যারা ফ্লাজেলার বডি হচ্ছে এই যে এদিকে আরেকটা অংশ আছে, দেখো এই যে এখানে একটা ফ্লাজেলার যে অংশ, ফ্লাজেলামটা রিজার্ভের যে অংশে অবস্থান করে সেই অংশটা ভিতরের দিকে একটা স্ফীত হয়ে যা, এই স্ফীত অংশটাকে বলা হয় প্যারা ফ্লাজেলার বডি। তাহলে রিজার্ভের অভ্যন্তরে লম্বা ফ্লাজেলামটির গোড়ার দিকে একটি পার্শ্বীয় স্ফীত অংশ দেখা যায়, সেই স্ফীত অংশটাকে বলা হয় কি? ফ্লাজেলার বডি। আচ্ছা, আর তারপরে যে অংশটা সে সংকোচনশীল গহ্বর। এই যে সংকোচনশীল গহ্বর, তো এখানে দুইটা গহ্বর আছে, একটা হচ্ছে বৃহৎ সংকোচনশীল গহ্বর, একটা হচ্ছে সহকারী সংকোচনশীল গহ্বর। তাহলে এই যে রিজার্ভয়ারটা থাকে, সেই রিজার্ভয়ারের বাইরে একটা বড় গহ্বর থাকে সংকোচনশীল, সেটা সংকোচন এবং প্রসারণ হইতে পারে। এই গহ্বরটাকে বলা হয় বৃহৎ, এটাকে বলা হয় বৃহৎ সংকোচনশীল গহ্বর। আর তার চারপাশে অনেকগুলো ছোট 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 গহ্বর আছে, এগুলোকে বলা হয় কি? সহকারী সংকোচনশীল গহ্বর। এই গহ্বরগুলো কি হইতে পারে? সংকোচন এবং প্রসারণ হইতে পারে। তো এইখানে সারা শরীর থেকে কিছু তরল বর্জ্য পদার্থ এখানে এসে জমা হয়। এই জমা হওয়া বর্জ্য পদার্থগুলো এইখান থেকে রিজার্ভয়ারে নির্গত হয়, সেইখান থেকে পরবর্তীতে বর্জ্য পদার্থগুলো সাইটোস্টোম দিয়ে দেহের বাইরে নির্গত হয়। এই হচ্ছে সংকোচনশীল গহ্বর। আরেকটা স্টিগমা। স্টিগমা মানে হচ্ছে কি? কলঙ্ক। আমরা বলি সাধারণত একটা রঞ্জক পদার্থ বিশিষ্ট একটি কি থাকে, হ্যাঁ, রিজার্ভের বিপরীতে। এই যে যেই পাশে সাধারণত সংকোচনশীল গহ্বর থাকে, তার ঠিক বিপরীত পাশে একটি রঙিন, হ্যাঁ, বডির উজ্জ্বল লাল, কমলা অথবা কমলা বর্ণের বড় দাগ বা চিহ্ন দেখা যায়, সেটাকে বলা হয় কমলা বর্ণের চিহ্ন দেখা যায়, সেটাকে বলা হয় কি? স্টিগমা। স্টিগমা বা আই স্পট, চোখের মতো যে স্পটটা থাকে সেটাকে বলা হয় স্টিগমা বা আই স্পট। এটি কি? এক ধরনের রঞ্জক পদার্থ নামে হিমাটোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকে, এবং এইটা হচ্ছে একটা আলোক সংবেদী। এটা কি? আলোক সংবেদী, আলো উদ্দীপনা। এই অংশটা স্টিগমা, আমরা চোখ দিয়ে যখন দেখতে পাই আলোক সংবেদী একটা অঙ্গ, ঠিক এইটা। তাহলে এই স্টিগমাটাকে বলা হয় সাধারণত ইউগ্লেনার চোখ বা আই স্পট। এটা দিয়ে সে কি আলোর উপস্থিতি অনুপস্থিতি বুঝতে পারে। এই হচ্ছে স্টিগমা। তারপরে যেটা থেকে সেটা সাইটোপ্লাজম। এই যে পেলিকল আছে, পেলিকল দিয়ে, হ্যাঁ, দিয়ে আবৃত অবস্থায় ভিতরে যে জেলির মতো থকথকে অর্ধতরল পদার্থ থাকে, যেখানে দেহের ভিতরে অন্যান্য অঙ্গগুলো অবস্থান করে, অঙ্গাণুগুলো থাকে, সেই জেলির মতো থকতে অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম বাই দুইটা অংশ থাকে, একটা ভিতরের দিকে যেটাকে বলা হয় এক্টোপ্লাজম, আর এটা এক্টোপ্লাজম, আর বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। এই যে এখানে বলা আছে, এটা হচ্ছে এন্ডোপ্লাজম আর এক্টোপ্লাজম। এই যে পেলিকলের ঠিক নিচে যে অংশটা অদানাদার, স্বচ্ছ, অপেক্ষাকৃত তরল, এই অংশটাকে বলা হয় এক্টোপ্লাজম। আর ভিতরের দিকে যে অংশটা থাকে অপেক্ষাকৃত দানাদার, ভিতরের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। তাহলে এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম। এই সাইটোপ্লাজমের কাজ হচ্ছে এই যে ইউগ্লেনা দেহে যতগুলো অঙ্গাণু আছে সবগুলো অঙ্গাণুকে সাইটোপ্লাজম ধারণ করে। হ্যাঁ, তারপরে যেটা আছে নিউক্লিয়াস। এই যে বিরাট একটা অংশ নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র, তাই না? আচ্ছা, তো এখানে কি কি অংশ থাকে? এটা আদর্শ নিউক্লিয়াস থাকে, এখানে নিউক্লিয়ার মেমব্রেন। আমরা যদি নিউক্লিয়াসটা দেখি, আসো নিউক্লিয়াসটা দেখে আসি। নিউক্লিয়াস, যে ছবিটা আছে, এটা একটা নিউক্লিয়াস, তার মাঝখানে একটা গহ্বর থাকে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। আর এটা হচ্ছে একটা পর্দা, এটাকে নিউক্লিয়ার পর্দা বলা হয়। আর
নিউক্লিওপ্লাজম বলা হয় কোনটাকে? নিউক্লিওপ্লাজম মানে হচ্ছে এটার ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে, যেটাকে বলা হয় কি ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়াই। এই ক্রোমাটিন তন্তুগুলো যে জেলির মতো থকথকে পদার্থ ধারণ করে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে চারটা অংশ, একটা হচ্ছে নিউক্লিওলাস, বাইরের আবরণটা নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, নিউক্লিয়ার পর্দা, আর এন্ডোসোম আমরা যেটাকে সাধারণত সাইটোপ্লাজম কোষের বলে সাইটোপ্লাজম বলি, আর এখানে এন্ডোসোম বলি, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিওপ্লাজমের যে তন্তুর মতো অংশ থাকে সেগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই চারটা অংশ থাকার কারণে এই নিউক্লিয়াসকে বলা হয় কি আদর্শ নিউক্লিয়াস। হ্যাঁ, ইউক্যারিওটিক নিউক্লিয়াস, ইউ মানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। তাহলে দেহের পশ্চাৎ অংশে বৃহদাকার, গোলাকার, গোল বা ডিম্বাকার বা থলির মতো যে অংশ থাকে সেটাকে বলে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এখানে ছোট ছোট পর্দা আছে, পর্দা ছোট ছোট কি থাকে, একটা পর্দা আছে, ওদের দুইটা আবরণ বিশিষ্ট একটা পর্দা থাকে। এই পর্দার মধ্যে কি থাকে? অস্পষ্ট বস্তু দেখা এন্ডোসোম বলে থাকে। আর এই পর্দার মধ্যে কি থাকে? ছোট ছোট ছিদ্র থাকে। এই হচ্ছে নিউক্লিয়াস। তারপর এখানে ক্লোরোপ্লাস্ট থাকে। যদিও এটা একটা কি আমরা অ্যানিমেল বলে থাকি, আমরা জানি অ্যানিমেলের বৈশিষ্ট্য কিন্তু ক্লোরোপ্লাস্ট নয়, তারপরও এখানে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। আর এই ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোপ্লাস্ট কোনগুলো? আসো আমরা একটা ছবিটা দেখি। এই যে লাল লাল যে অংশগুলো আছে না, এই যে লাল, হ্যাঁ, এইগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এখানে কি থাকে? এই ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ। তাহলে এই ক্লোরোপ্লাস্টে আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং বিটা ক্যারোটিন। হ্যাঁ, আর এই ক্লোরোফিলগুলা এক ধরনের মধ্যস্থলে এক ধরনের প্রোটিন থাকে, যেটাকে বলা হয় পাইরিনয়েড প্রোটিন বলা হয়। পাইরিনয়েড প্রোটিন থাকে। এই পাইরিনয়েডটি ক্ষুদ্র ক্ষুদ্র প্যারামাইলন দানা দ্বারা বেষ্টিত থাকে, ল্যামিলি থাকে এবং একটু পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট থাকার কারণেই সাধারণত এটাকে কি রঙিন দেখা যায়। এবং যেসব পানিতে এই ইউগ্লেনার পরিমাণ অধিক হয়, ক্লোরোপ্লাস্ট আমরা জানি মেইনলি সাধারণত কি হয় যায়, ক্লোরোফিলও আছে, ক্লোরোফিল এ আছে, বি আছে। আমরা জানি ক্লোরোফিল এ থাকলে কি হয়, বি থাকলে কি হয়। হ্যাঁ, তাহলে যার কারণে এটা রঙিন হয় সাধারণত, এবং সবুজ অধিক পরিমাণে থাকলে ওই প্যান্টে কি দেখায়? সবুজ দেখায়। আচ্ছা, এ হচ্ছে ক্লোরোফিল, সংযোগশীল নিউক্লিয়াস, ক্লোরোফিল, সবুজ রঞ্জক কণা, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং সাথে বিটা ক্যারোটিন থাকে। এদের মধ্যস্থলে প্রোটিন জাতীয় পাইরোনেট থাকে। পাইরোনেট ক্ষুদ্র ক্ষুদ্র প্যারামাইলন দানা দ্বারা বেষ্টিত থাকে। আচ্ছা, তারপর সেটাতে প্যারামাইলন বডি, স্টার্চের মতো এক প্রকার পলিস্যাকারাইড, B1 এবং গ্লুকোন দিয়ে এই প্যারামাইলন বডি। হ্যাঁ, তো এইগুলো সাধারণত খাদ্য মজুত করে, যার জন্য এদেরকে কি খাদ্য ভাণ্ডার বলা হয়ে থাকে। স্টার্চ আমরা জানি, স্টার্চ হচ্ছে কি উদ্ভিদ প্রাণদেহে এই যে গ্লুকোজ যেটা বলে থাকে, গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ একটা নির্দিষ্ট বন্ধনের মাধ্যমে গঠন করে স্টার্চ। তো এই স্টার্চগুলো পলিস্যাকারাইড, B1 এবং গ্লুকোন দিয়ে গঠিত। তো এই বডি এদেরকে যে গহ্বরের মতো থাকে সেখানে খাদ্যবস্তু জমা থাকে, যার কারণে প্রতিকূল পরিবেশে এরা এখান থেকে কি করতে পারে? খাবার গ্রহণ করে তাদের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমরা একটা আদর্শ ইউগ্লেনাতে যেই অঙ্গাণুগুলো থাকে, যে অংশগুলো সেগুলো। এছাড়াও এই অংশগুলো ছাড়াও কখনো কখনো রিজার্ভয়ের নিকটে গলগি বস্তু থাকে। গলগি বস্তু কিন্তু একটু প্রাণীকোষের বৈশিষ্ট্য। তাহলে প্রাণীকোষের গলগি বস্তুও থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, আবার এন্ডোপ্লাজম রেটিকুলামও থাকে। আবার এখানে উদ্ভিদের একটি যে বৈশিষ্ট্য ক্লোরোপ্লাস্ট সেটাও থাকে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে যেই সব অঙ্গাণুগুলো থাকার কথা, সাধারণত এই সবগুলো অঙ্গাণুই এই ইউগ্লেনাতে থাকে, যার কারণে এটাকে কিন্তু আমরা এনিমেলও বলতে পারি না, আবার কিউ বলা যায় না, সাধারণত উদ্ভিদও বলা যায় না। সেই জন্য এদেরকে আলাদা একটা ফাইলাম মাস্টিকোফোরা অবস্থান দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটামুটি। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? একটি বাহ্যিক গঠন যদি দেখি তাহলে এখানে কি দেখলাম? প্রথমে দেখলাম বাইরে যে আবরণ থাকে সেটাকে বলা হয় পেলিকল। তারপরে যেটা থাকে পেলিকলের নিচে থাকে তোমার এই যে ক্রস মতো অংশ যেগুলো থাকে, এই যে ক্রস সেকশনের সেগুলোকে বলা হয় কি
ওগুলোকে বলা হয় কি হচ্ছে মায়োনিম, এদেরকে বলা হয় মায়োনিম। একটা গহ্বর আছে, সেই গহ্বরটাকে বলা হয় কি রিজার্ভিয়র। এখান থেকে একটা লম্বা সুতার মতো অংশ বের হয়, সেটাকে বলা হয় ফ্লাজেলা। সাধারণত দুইটা ফ্লাজেলা থাকে গহ্বরের ভিতর, ছোট একটা গহ্বর, ছোট একটা ফ্লাজেলা থাকে, বাইরে একটা বড় ফ্লাজেলা থাকে। তাহলে এটাকে বলা হয় ফ্লাজেলা। এই রিজার্ভিয়রের আবার কি থাকে, হ্যাঁ, সাইটোফেরিংস নামক একটা নালী থাকে। আর এই নালী যে বাইরে একটু মুখ দিয়ে নিল সেটা সাইটোস্টোম বলা হয়। এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে তোমার এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম বলা হয়। তারপর এই রিজার্ভিয়র নিচে এক ধরনের গহ্বর আছে, একটাকে বলা হয় বৃহৎ সংকোচনশীল গহ্বর। এই গহ্বরের চারপাশে ছোট ছোট দানা থাকে, সেগুলোকে এই সহকারী সংকোচনশীল গহ্বর বলে। এখানে একটা রঙিন চোখের মতো অংশ থাকে, যেটা স্টিগমা বা স্পট বলা হয়। এটা হচ্ছে কি আলোক সংবেদী। এই হচ্ছে মোটামুটি ইউগ্লেনার বাহ্যিক গঠন। আশা করি তোমরা বইয়ের সাথে মিলিয়ে এবং এর ছবিটার সাথে সুন্দর করে ছবিটা এঁকে বিভিন্ন লেবেলিং করে এটাকে যদি একটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারো, তাহলে তোমরা এই প্রশ্নটা যদি পরীক্ষা আসো তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে বলে আমি আশা করি। তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা এবং বাসায় বসে সরকার এবং আমাদের অধ্যক্ষ মহোদয় নির্দেশ মতামত বা তোমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে বাসায় অবস্থান করো এবং পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে তোমাদের সাথে। ও